নমস্কার। অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ এবং আগের ভিডিওতে আমি সেটাই নিয়ে আলোচনা করেছি যে সেকেন্ড ওপিনিয়ন নিয়ে, এবং তার শেষে আমি বলার চেষ্টা করেছিলাম যে ডাবলিং টাইম, কোনো একটা ক্যান্সারের ডাবলিং টাইম কী। ন্যাচারালি কিছু কোশ্চেন যেটা আমাদের প্রত্যেক দিন ফেস করতে হয়, যেমন কিছু পেশেন্ট থাকে যারা খুব আতঙ্কিত, স্বাভাবিক, ক্যান্সার নাম শুনলেই ভয় পাওয়াটা স্বাভাবিক, এবং এই ভয়ের জন্যই এই ধরনের ভিডিও বা এগুলো করার উদ্দেশ্যটা যে ভয় থেকে বেরিয়ে আসতে হবে, ভয় থেকে বেরিয়ে পরবর্তী পদক্ষেপটা নিতে হবে, ফার্স্ট স্টেপটা নিতে হবে। তো এই ক্ষেত্রে যে হয়তো বলা হবে যে ঠিক আছে আমরা বায়োপসি করবো, ব্রেস্ট ক্যান্সার নিয়ে পেশেন্ট আসবে আমাদের কাছে, আমরা তাদের প্রথম যে ইনভেস্টিগেশন, একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করা হলো, যেন পেশেন্টকে পরীক্ষা করে দেখা হলো, তার একটা বায়োপসি করা হলো এবং তার কিছু রিলেটেড টেস্ট, সেটা ডিপেন্ড করছে পেশেন্টের যে টিউমারের সাইজ কত তার উপর ডিপেন্ড করছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করছে। তো এখন এই যে বায়োপসি করা হলো, এই বায়োপসি রিপোর্টটা পেতে মোটামুটিভাবে কোথাও 3 দিন, কোথাও 5 দিন, এরকম একটা অ্যাভারেজ টাইম লাগে। কারণ এই বায়োপসির মধ্যে শুধু বায়োপসি থাকে না, এর সঙ্গে থাকে কিছু ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, যেমন ইআর, পিআর, হার্টুনিউ, এগুলো নিয়ে আমার চ্যানেলে আমি আগেও ভিডিও করেছি এবং সেটা নিয়ে আপনারা দেখতে পারেন যে সেগুলো কী বা সেগুলো সম্বন্ধে ইন্ডিভিজুয়ালি ডিটেলস আমি আলোচনা করার চেষ্টা করেছি, বোঝানোর জন্য যাতে এই কী ধরনের ব্রেস্ট ক্যান্সার হয়, কত ধরনের, মোটামুটিভাবে আমরা একটা 4 ধরনের ব্রেস্ট ক্যান্সার আইডিয়া করতে পারি। এখন এই যে 3 থেকে 5 দিন বা 5 থেকে 7 দিন একটা যে সময় লাগবে, এই সময় যখন লাগবে তখন কিছু পেশেন্টের বাড়ির লোক খুব আতঙ্কিত হয়ে পড়েন যে 5 দিনের মধ্যে তো ক্যান্সার তো ক্রমাগত বাড়তে থাকছে। তো ক্যান্সার ঠিক এরকমভাবে ক্রমাগত বাড়তে থাকে না। হ্যাঁ, ডেফিনেটলি ক্যান্সার থেমে নেই, কিন্তু ক্যান্সারের যে ডাবলিং টাইম, মানে ধরা যাক যে একটা ক্যান্সার সেলের মধ্যে 4টে কোষ ছিল, সেটা 8টা কোষ হলো, বা একটা ক্যান্সারের ওজন 2 গ্রাম ছিল, সেটা বেড়ে 4 গ্রাম হলো। তো সুতরাং দিস ডাবলিং টাইম। এই ডাবলিং টাইম বা ক্যান্সারের যে ডবল হওয়ার যে বা দ্বিগুণ হওয়ার যে সময়, এই সময়টা বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে বিভিন্ন রকম। মোটামুটি ধরা যাক লাং ক্যান্সারের ক্ষেত্রে এটা হতে পারে 25 দিন থেকে 220 দিন বা 200 দিন পর্যন্ত। তো এরকমভাবে অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে সেটা ডিপেন্ড করছে কোন ক্যান্সারের ক্ষেত্রে। এটা আমাদের কিছু ডেটা বা কিছু সেল কালচার থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদের কিছু ডেটা নিয়ে আমরা এটা দেখেছি যে, বা তথ্য আমাদের কাছে যেটা আছে যে এই ধরনের কোনো ক্যান্সার 30 থেকে 60 দিন, কখনো 60 থেকে 265 দিন, 365 বা 1 বছর, এরকম একটা বিভিন্ন কোলন ক্যান্সার ডিপেন্ড করে। এখন ইন্ডিভিজুয়াল ব্রেস্ট ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার, এগুলো কিন্তু এরকম না যে ফুসফুসের ক্যান্সার মানে সেটা এই টাইমের মধ্যেই ডবল হবে। তার জেনেটিক মিউটেশন, টিউমারের ক্যারেক্টারিস্টিক্স, বাকি আরও কিছু পেশেন্টের ইমিউনিটি, অনেক কিছুর উপর এগুলো ডিপেন্ড করে। এখন যদি ব্রেস্ট ক্যান্সারের ভাগ করা যায়, তাহলে আমরা একটা গ্রসলি যদি ভাগ করি যে দুটো ভাগ, একটা হরমোন পজিটিভ, একটা হরমোন নেগেটিভ বা ট্রিপল নেগেটিভ। যদি আমরা এরকম ভাবি যে একটাতে হরমোন, যেমন ইস্ট্রোজেন, প্রজেস্টেরনের প্রভাব রয়েছে, যেখানে ইস্ট্রোজেন বা প্রজেস্টেরনগুলো এই ব্রেস্ট ক্যান্সারের সেলগুলোকে বড় হতে সাহায্য করছে। আরেক ধরনের ক্ষেত্রে এর প্রভাব নেই, যেটাকে আমরা ট্রিপল নেগেটিভ বলছি। আর একটা 3 নম্বরটা হলো HER2, এটা আরেক ধরনের একটা প্রোটিন বা রিসেপ্টার। তো এই তিনটেই নেই, ট্রিপল নেগেটিভ। এখন এই যেটা হরমোন পজিটিভ বা ইআর পজিটিভ যে টিউমারগুলো আছে বা পিআর পজিটিভ টিউমারগুলো, সেগুলো কিন্তু ডাবলিংটা বেশি, মানে এটা ধীরে ধীরে বড় হয় ন্যাচারালি। আর যেটা টিএনবিসি বা ট্রিপল নেগেটিভ ক্যান্সার, সেগুলো কিন্তু একটু ক্রমাগত বড় হয়, একটু তাড়াতাড়ি বড় হয়। যদি উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন বাড়িতে কোনো একটা গাছ লাগানো হলো, সেই গাছটা কিন্তু বীজ থেকে বড় হয়ে একটা মোটামুটি একটা গাছের আকার পেতে সময় লাগছে, সেটাও বড় হচ্ছে। আর কিছু আগাছা রয়েছে যার কোনো কিছু জল বাতাস কিছু সেরকমভাবে আমরা আলাদা করে দিচ্ছি না, কিন্তু সে নিজের মতো করে চারদিকে বড় হতে থাকবে। তো টিএনবিসিটা অনেকটা এরকম, যে আলাদা করে হরমোনের কোনো প্রভাব নেই, অথচ সেটা কিন্তু বড় হতে থাকছে। তো সেটা কিন্তু অনেকটা অ্যাগ্রেসিভ টিউমার রাদার দেন হরমোন পজিটিভ বা ইস্ট্রোজেন প্রজেস্টেরন পজিটিভ ক্যান্সারের মধ্যে। তো ন্যাচারালি যখনই এই টিএনবিসি টিউমারটা আমরা আইডেন্টিফাই করি, তার জন্য টুকার বায়োপসি বা বায়োপসি আমাদের লাগে, যে কারণে বায়োপসি ছাড়া ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট করা সম্ভব না। যদি টিএনবিসি ধরা যায়, তাহলে টিএনবিসি ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা মূল ট্রিটমেন্ট কিন্তু কেমোথেরাপির একটা পোর্শন আসছে। অপারেশন ডেফিনেটলি লাগবে যদি পেশেন্টের সেটা ছড়িয়ে গিয়ে না থাকে। তো ট্রিটমেন্টের দিকে আমি যাচ্ছি না, আমি বলতে চাইছি যে যদি ক্রমাগত একটা বৃদ্ধিপ্রাপ্ত বা খুব অ্যাগ্রেসিভ কোনো টিউমার থাকে, তো তাকে আটকাবার জন্য, বা ইআর পজিটিভ যদি ক্যান্সার বা টিউমার থাকে, তার ক্ষেত্রে যেমন একটা ডেফিনেটভাবে হরমোন থেরাপির একটা রোল রয়েছে, যেখানে হরমোন থেরাপি, ট্যামক্সিফেন বা লেট্রোজেল, এই ধরনের কিছু ট্যাবলেট বা আরও অনেক ধরনের ওষুধ রয়েছে, সেটা নিয়ে আমি ডিটেলসে যাচ্ছি না। তো হরমোন পজিটিভ ক্ষেত্রে হরমোন থেরাপির একটা ভূমিকা রয়েছে। ন্যাচারালি যেখানে টিএনবিসি বা যেখানে হরমোনের প্রভাব নেই, যেগুলো আগাছার মতো তাড়াতাড়ি বড় হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু অ্যাগ্রেসিভলি সে আগাছা দূর করার মতো করে তাদেরকে উপড়ে ফেলা, বা তাদের ক্ষেত্রে হচ্ছে আগাছা বিনাশকারী ওষুধ, তো
তো সেসব ক্ষেত্রে এরকমভাবে আমাদের কাছে যেটা রয়েছে সেটা হলো কেমোথেরাপি, তার একটা বিশেষ ভূমিকা রয়েছে। সুতরাং এর উপর ডিপেন্ড করে আমাদের অনেক কিছু ট্রিটমেন্টের প্রোটোকল বা ট্রিটমেন্টের পরপর কীভাবে আমরা ট্রিটমেন্ট করবো সেটা আমরা ঠিক করে থাকি। অনেক ক্ষেত্রে আমরা এটা ডিসিশন নিই যে হরমোন পজিটিভ টিউমারের ক্ষেত্রে আমরা হয়তো যদি লোকালাইজ টিউমার থেকে আগে হয়তো আমরা অপারেশন করি, বা এরকম আমার সময় হয় যে হরমোন পজিটিভ বয়স্ক পেশেন্ট, তাদের ইমিডিয়েটলি অপারেশন করার কিছু সমস্যা আছে, সেসব ক্ষেত্রে আমরা কিন্তু হরমোন থেরাপি দিয়েও অপারেশন পরে করার কথা ভাবতে পারি। কিন্তু টিএনবিসি এমন একটা ক্যান্সার, টাইপ অফ ব্রেস্ট ক্যান্সার, যেটা এরকম অ্যাগ্রেসিভ, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে যেটা এখন প্রচলিত যে আমরা আগে কেমোথেরাপি দেওয়া হয়, টিউমার ছোট হয়ে যায়, কারণ এগুলো যেহেতু বড় অ্যাগ্রেসিভ সেরকমভাবে এরা কেমোথেরাপি সেন্সিটিভিটিও বেশি। তো সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা আগে কেমোথেরাপি দিয়ে অপারেশন করার কথা আমরা অনেক সময় ভেবে থাকি। তো নট নেসেসারিলি যে সবসময় হরমোন পজিটিভ হলে আগে অপারেশনই করতে হবে। তো এই যেটা বলার চেষ্টা করছি যে ডিপেন্ডিং অফ আদার ফ্যাক্টরস অলসো, বাট বোঝানোর জন্য যে একই ব্রেস্ট ক্যান্সার হয়তো দেখা যায় 45 বছর 40 বছর বা একই বয়সের গ্রুপের পেশেন্টদের হয়েছে, তার মানে কিন্তু এটা নয় যে তাদের ট্রিটমেন্টটা একইভাবে হবে বা ক্যান্সারের ডাবলিং টাইমটা একই হবে। ক্যান্সারের ডাবলিং টাইম অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এখন এই ব্রেস্ট ক্যান্সার নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, সুতরাং এই ব্রেস্ট ক্যান্সারকে যদি দেখা যায় তাহলে এটা আমি বোঝানোর চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি যে হরমোন পজিটিভ হলে কেউ যদি আমাকে বলে যে আমরা একটু 7-10 দিন ভেবে তারপরে আমি আসতে চাই, যে কোনো ক্ষেত্রে একটা অপারেশন হোক, তার ফিনান্সিয়াল কারণে হোক, বা তাকে আরও কিছু কোথাও প্রস্তুতি নিতে হবে, তো সব কিছু মিলিয়ে একটা চিকিৎসার ব্যাপার থাকে। তো 7-10 দিন হরমোন পজিটিভের ক্ষেত্রে আমি হয়তো কিছু দ্বিধাবোধ করবো না। টিএনবিসিতে হয়তো 7-10 দিনে সেরকম কিছু হবে না, বাট এটা যে কখনো 7-10 দিন মানে সেটা 2 সপ্তাহ 3 সপ্তাহ এই হতে থাকে, তাহলে কিন্তু আমি চিন্তা বা আমার একটা চিন্তা হবে যে পেশেন্টের ক্ষেত্রে এখান থেকে কিন্তু এই টিউমারটা হয়, এটা কিন্তু একটু অ্যাগ্রেসিভনেস বেশি হওয়ার জন্য বড় হয়ে যাওয়া বা এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এটাই বোঝানোর একটা চেষ্টা করা যে ডাবলিং টাইমের উপর এবং অ্যাগ্রেসিভনেসের উপর ডিপেন্ড করে আমাদের ট্রিটমেন্ট চেঞ্জ হয়, এবং সেসব ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে দেরি করবেন না, এটা একটু আর্জেন্ট। ক্যান্সার এমার্জেন্সি নয়, কিন্তু ক্যান্সার ইজ আর্জেন্ট, ইট ইজ নট এ কোল্ড অপারেশন বা একটা ডেফিনেটলি একটা যে হ্যাঁ গলব্লাডার স্টোন হয়েছে, আমি এটাকে কোনো সিমটম নেই, এটাকে আমি কিছুদিন ডিলে করলাম বা 1 মাস পরে আমি অপারেশন করলাম, বা আমার কিছু কাজ হয়েছে সেটাকে মেটানোর পরে আমি করা যেতে পারে, কারণ ওটা ইলেকটিভ প্রসিডিওর। ক্যান্সারটা আর্জেন্ট প্রসিডিওর, ইটস নট অ্যান এমার্জেন্সি, কালকেই করতে হবে। বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা ডিলে করার থেকে একটু ভয় পাই, যেমন এই ধরনের অ্যাগ্রেসিভ ক্যান্সারের ক্ষেত্রে। সেখানে আমরা বলি যে পেশেন্টকে যে এটা টিএনবিসি, এটা নিয়ে অযথা দেরি করবেন না, এটা নিয়ে অযথা ভাববেন না যে এরপরে কী করবো না করবো, ঠিক আছে? সুতরাং এই ব্যাপারগুলো বুঝতে হবে। এই ব্যাপারগুলো যদি আপনাদের মনে কোনো কোশ্চেন থাকে তখন ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করতে হবে যে কেন আপনি এটা তাড়াহুড়োর কথা বলছেন, তার পিছনে যৌক্তিকতাটা কোথায়, বা এটা যদি আমি 2-3 সপ্তাহ বা 1 মাস পরে করাই তাহলে কি সমস্যা কী হতে পারে। তো ওটা খোলাখুলি আলোচনা করুন, জিজ্ঞাসা করুন। কারণ এই যেটা আমি আগেই বারবার প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি যে নলেজটা খুব দরকার, সেই নলেজটাকে ইমপ্লিমেন্ট করাটা খুব দরকার, এবং সেটা জানার জন্য সেটাকে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করুন যে কেন উনি বলছেন যে না বেশি দেরি করা যাবে। কোনো একটা কারণ থেকেই কেউ একজন বলে থাকে যে আমরা বলে থাকি যে না এটা নিয়ে আপনি দেরি করবেন না, এটাই যে ধরনের এসছে সেক্ষেত্রে আপনাকে তাড়াতাড়ি করতে হবে। তো এই বিষয়গুলো জানাটা খুব দরকার। এই বিষয়গুলো যতদিন আপনি জানবেন, এই ধরনের ভিডিও যত আপনি শেয়ার করে বাকি লোকেদের মধ্যে ছড়িয়ে দেবেন, তাদের এই অ্যাটেনশনটা বাড়বে, তাদের এই অ্যাওয়ারনেসটা বাড়বে যে ব্রেস্ট ক্যান্সার কী, তার ট্রিটমেন্টের বিভিন্ন রকম প্রকারভেদ, আধুনিকতা কীরকমভাবে আসছে, রিসেন্ট আপডেট কী হচ্ছে। তো এইগুলো বোঝার ব্যাপার, কিছু তো জিনিস জানার ব্যাপার, এই জিনিস বোঝার ব্যাপার, এই বুঝতে হবে। এই যত আমি বুঝতে পারবো, যত আমরা এই ব্যাপারটা সম্বন্ধে অবগত হব, তত আমরা ভুল পদক্ষেপ না নিয়ে ঠিক দিকে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখবো। তো এরকম বিষয় নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও করে থাকি, এবং এইগুলো আপনি যদি বিভিন্ন লোকের মধ্যে ছড়িয়ে দেন, লাইক করেন, তাহলে এটা অনেক বেশি রিচ করবে, অনেক বেশি জায়গায় পৌঁছে যাবে। সেক্ষেত্রে কিন্তু একই রকমভাবে অনেকের এটা উপকার হবে বলে আমি মনে করি, এবং তার জন্যই আমি ভিডিওগুলো করি। এবং এই বিষয়ে ক্যান্সার ডাবলিং টাইম, দেরি করা, ব্রেস্ট ক্যান্সার নিয়ে আপনাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে, কোনো রকম কিছু শেয়ার করার থাকে, ডেফিনেটলি আমাকে লিখে জানান, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো, এবং সেটা নিয়ে পরবর্তী বিষয়ে বা পরবর্তী কোনো সময় আবার এগুলো নিয়ে আলোচনা করবো বা ভিডিও করবো।